গহীন জঙ্গল থেকে ইরানের নিহত প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর মরদেহ উদ্ধার, আগুনে পুড়ে যাওয়ায় দেরি হচ্ছে শনাক্তে, 5 দিনের রাষ্ট্রীয় শোক। রইসি আব্দুল্লাহিয়ানের মৃত্যু নিয়ে নানা জল্পনা কল্পনা, আলোচনায় ষড়যন্ত্র তত্ত্ব, জড়িত থাকার গুঞ্জন উড়িয়ে দিল ইসরায়েল। হেলিকপ্টার বিধ্বস্তের বিষয়টিকে নিছক দুর্ঘটনা হিসেবেই দেখতে চান বিশ্লেষকরা। তেহরান সাময়িক শূন্যতায় পড়লেও প্রভাব পড়বে না সিদ্ধান্তে। এখনকার মধ্যপ্রাচ্যের বাস্তবতায় এটা নিছক দুর্ঘটনা নয় এরকম চিন্তাও কিন্তু আসতে পারে না, তা নয়। তবে আমার ধারণা যেটা দুর্ঘটনা। দুদিন বিক্ষোভ অবরোধের পর সুখবর পেলেন ব্যাটারি চালিত রিকশা চালকরা। বন্ধের সিদ্ধান্ত অবগত ছিলেন না প্রধানমন্ত্রী, ঢাকায় চালু রাখার নির্দেশ। আয়নাবাজির ঘটনায় সেই নাজমুল সহ 3 জনের নামে মামলার নির্দেশ হাইকোর্টের। আসামি গ্রহণের সময় চোখের আইরিশ ফিঙ্গারপ্রিন্ট নিতে হবে। প্রত্যেকটা বিচারক যখন কোনো আসামি সারেন্ডার নেবেন তার কাছে উপস্থাপিত হবে, তার পরিচয় নিশ্চিত করার জন্য তিনি আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা জন্ম সনদ এগুলো চেক করবেন। আগামীকাল 156 উপজেলায় ভোট গ্রহণে প্রস্তুত নির্বাচন কমিশন। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে সরঞ্জাম, কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সুষ্ঠু ভোটের আশা। নির্বিঘ্নে সুন্দরভাবে জনগণ ভোট দিতে পারবে, এখানে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা হওয়ার কোনো সুযোগ নাই। শুভেচ্ছা, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার যাচ্ছি পুরো খবরে। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান সহ নিহত 9 আরোহীর সবার মরদেহ উদ্ধার করা হয়েছে। তাবরিজ শহরে এসব মরদেহ নেয়ার প্রক্রিয়া চলছে। এর পাশাপাশি দীর্ঘ এই অভিযান সমাপ্ত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এদিকে প্রেসিডেন্ট নিহত হওয়ার ঘটনায় শোকের মাতম চলছে দেশ জুড়ে। নিহতরা শহীদ হয়েছেন বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দীর্ঘ 16 ঘন্টার প্রচেষ্টার পর উদ্ধার করা হয় হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত একজনের মরদেহ। এর আশেপাশেই ছড়িয়ে ছিটিয়ে ছিল বাকিদের লাশও। সোমবার জোলফার দুর্গম বনাঞ্চল থেকে উদ্ধার করা হয় একে একে 9টি মরদেহ। রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে দুর্ঘটনার শিকার হয় প্রেসিডেন্ট রইসির হেলিকপ্টার। ইরান আজারবাইজান সীমান্ত এলাকা থেকে উত্তর পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরের দিকে যাচ্ছিলেন তিনি। সাথে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান, ছিলেন প্রেসিডেন্সিয়াল গার্ড বাহিনীর প্রধানও। প্রাথমিক তদন্ত জানানো হয় প্রতিকূল আবহাওয়ার কারণে হার্ড ল্যান্ডিংয়ে বাধ্য হয় হেলিকপ্টারটি। এ সময় সেটি আছড়ে পড়ে ভূমিতে। বহরে থাকা বাকি 2টি হেলিকপ্টার নিরাপদে অবতরণ করেছে গন্তব্যে। ইরানের রেভলিউশনারি গার্ডসের কমান্ডার হোসেন সালামের নেতৃত্বে ঘন কুয়াশা সহ বৈরী আবহাওয়ার মধ্যে শুরু হয় অভিযান। তুরস্ক, রাশিয়া ছাড়াও নিখোঁজ হেলিকপ্টারের সন্ধানে উদ্ধার সরঞ্জাম ও বিশেষজ্ঞ পাঠায় আজারবাইজান, আর্মেনিয়া এবং ইরাক। নিখোঁজদের সবার নিহতের বিষয়টি নিশ্চিত হওয়ার পর ইরান জুড়ে চলছে মাতম। নিহতদের শহীদ হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা। আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আবার তার কাছেই ফিরে যাব। আল্লাহ আমাদের নেতা ইব্রাহিম রইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ানের শাহাদাত কবুল করুন। আরও যাদের প্রাণ গেছে তাদেরকেও আল্লাহ কবুল করুন। রইসি অত্যন্ত জ্ঞানী এবং বিচক্ষণ ব্যক্তি ছিলেন, তার শূন্যতা কোনোভাবেই পূরণ হওয়ার নয়। এদিকে রইসি নিহতের বিষয়টি নিশ্চিত হওয়ার পরই জরুরি বৈঠক ডাকা হয়। নিহত প্রেসিডেন্টের প্রতি সম্মান জানিয়ে ফাঁকা রাখা হয় তার চেয়ার। 5 দিনের শোক ঘোষণা করা হয়েছে দেশটিতে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইরানের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী সহ হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলাদা বার্তায় তারা শোক সন্তপ্ত পরিবার ও ইরানের জনগণের প্রতি সমবেদনা জানান। শোক জানিয়েছেন বিশ্ব নেতারাও। রইসির মৃত্যুতে শোকবার্তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সৌদি আরবের বাদশাহ সালমানও এক বিবৃতিতে সমবেদনা ও সহমর্মিতা জানিয়েছেন। আরব আমিরাত, কুয়েত, ইরাক সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নেতারাও এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকাহত। শোকবার্তা পাঠিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান।
আঙ্কারা যে কোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। ইরানের প্রেসিডেন্টের নিহতের ঘটনায় শোক জানিয়েছে চীন, রাশিয়া। তেহরানের কাছে শোক বার্তা পাঠিয়েছেন মালয়েশিয়া, পাকিস্তান, ভারত সহ এশিয়ার বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীরাও। একদিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে পাকিস্তান। সমবেদনা ও সহমর্মিতা জানিয়েছে ইউরোপের দেশ ফ্রান্সও। দায়িত্ব নেয়ার পর থেকেই ইরানের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করেছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি। দেশটির উন্নয়ন ও সমৃদ্ধি বিশ্বের সামনে তুলে ধরতেও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তার সময়ে চীন ও ইরানের কৌশলগত সম্পর্ক আরও গভীর হয়েছে। চীনের নাগরিকরা ভালো একজন বন্ধুকে হারালো। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি নিহত হওয়ার ঘটনায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে ইসরায়েল। দেশটির কর্মকর্তাদের বরাতে এই তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। রইসি নিহত হওয়ার ঘটনার পরই তৈরি হয়েছে নানা গুঞ্জন। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা নাশকতা কিনা তা নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন। পাল্টাপাল্টি হামলায় দীর্ঘদিনের শত্রু ইসরায়েলের সাথে বর্তমানে ইরানের সম্পর্কের উত্তেজনাও বেড়েছে। এমন পরিস্থিতিতে অনেকে তেল আবিবের দিকে আঙুল তুলেছেন। তবে এসব ষড়যন্ত্র তত্ত্বকে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। এমন এক স্পর্শকাতর সময়ে ইব্রাহিম রইসি নিহতের ঘটনা যখন গাজায় ইসরায়েলের অভিযান ঘিরে নজিরবিহীন উত্তেজনা চলছে মধ্যপ্রাচ্যে। তাই স্বাভাবিকভাবেই এই দুর্ঘটনা নিয়ে উঠছে নানা প্রশ্ন, ছড়াচ্ছে নানা গুঞ্জন। আসলে কি ঘটেছে ইরানের প্রেসিডেন্টের সাথে? দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও পররাষ্ট্রমন্ত্রী সহ রইসির আকাশযাত্রা, মার্কিন হেলিকপ্টার ব্যবহার সন্দেহ তৈরি করছে এসব ইস্যু। নীল সাদা এই হেলিকপ্টারে চড়ে পূর্ব আজারবাইজান প্রদেশ থেকে তাবরিজের দিকে যাচ্ছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি। সফর সঙ্গী ছিলেন প্রাদেশিক গভর্নর মালিক রাহমাতি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। এই আকাশযাত্রার সময় বেশ দুর্যোগপ্রবণ ছিল পূর্ব আজারবাইজানের আবহাওয়া। তারপরও কেন ঝুঁকিপূর্ণ হেলিকপ্টার যাত্রা বেছে নেওয়া হলো? ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের তৈরি বেল 212 হেলিকপ্টার ব্যবহার করছিলেন রইসি ও তার সঙ্গীরা। বহরে আরও 2টি হেলিকপ্টার থাকলেও তা গন্তব্যে পৌঁছেছে নিরাপদেই। দুর্ঘটনার শিকার হলো হাই প্রোফাইল ব্যক্তিত্বদের বহন করা উড়োযানটি। এমন সময় দুর্ঘটনার শিকার হলেন রইসি যখন গাজায় ইসরায়েলের আগ্রাসন ঘিরে তুঙ্গে মধ্যপ্রাচ্যের উত্তেজনা। তেল আবিবকে চাপে রাখতে সমুচিত জবাব দিচ্ছে তেহরান সমর্থিত হুতি, হিজবুল্লাহর মতো গোষ্ঠীগুলো। রইসির মৃত্যুর পর চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে এসব ইস্যুতে। হত্যা নাকি দুর্ঘটনা? উঠে আসছে সেসব প্রশ্ন। সন্দেহের তীর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দিকে। বিশ্লেষকরা বলছেন, বিধ্বস্ত উড়োযানের ব্ল্যাক বক্স বা ফ্লাইট ডেটা রেকর্ডার এফটিআর উদ্ধার করা গেলে উত্তর মিলতে পারে অনেক অজানা প্রশ্নের। ডরথি তাসরিন, যমুনা নিউজ। দর্শক, প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি এবং পররাষ্ট্রমন্ত্রীর নিহতের ঘটনায় ইতিমধ্যে কিন্তু জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। আমরা এই ইস্যুতে আলোচনা করব। আমাদের সঙ্গে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে যোগ দিয়েছেন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নাইম আশফাক চৌধুরী। জনাব নাইম আশফাক চৌধুরী, আপনাকে সন্ধ্যার বাংলাদেশে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে জানতে চাই, প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রীর এভাবে নিহত হওয়ার ঘটনাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? যেহেতু ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে কানাঘুষা বা কথাবার্তা কিন্তু চলছেই। জি, অনেক ধন্যবাদ। প্রথম কথা হলো যে এরকম একটা দুর্ঘটনা হয়েছে, এটার জন্য আমি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং এইটাতে যেটা অনেকেই জানার চেষ্টা করছেন বা আমরা সবাই জানার চেষ্টা করছি, এইখানে ব্যর্থতাটা কোথায় হলো। তো প্রথম কথা হলো, ব্যর্থতা হয়েছে ডেফিনেটলি, যার কারণেই এই দুর্ঘটনা হয়েছে। এই ব্যর্থতাটা কি সিকিউরিটি রিলেটেড নাকি টেকনিক্যাল না অ্যাডমিনিস্ট্রেটিভ, এইটা আসলে অন্যান্য তথ্যাবলী পাওয়ার পরে আমরা হয়তোবা বলতে পারবো যে ব্যর্থতাটা কোথায় হয়েছে। এবং সিগনিফিক্যান্স যদি আমি বলি, যে এইটা সিগনিফিক্যান্ট একটা ইনসিডেন্ট শুধুমাত্র অভ্যন্তরীণভাবেই যে এইটার প্রভাব বিস্তার করবে তা নয়, এইটা রিজিওনালি এবং আন্তর্জাতিকভাবেও এইটার রেজোনেন্সটা আমরা টের পাবো আর কি, হয়তোবা শর্ট টার্মে অথবা মিড টার্মে। এবং এটার শর্ট টার্ম এবং মিড টার্ম দুই ক্ষেত্রেই কিন্তু এটার প্রভাব বিস্তার করবে।
এবং এইটার ইম্প্যাক্ট যেমনটি আপনি বলছিলেন যে এইটা একটা সিগনিফিক্যান্ট ঘটনা, কারণ হলো যিনি এই দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনি প্রেসিডেন্ট, নাম্বার 1। নাম্বার 2, উনি শুধু অন্য দেশ নয়, এটা ইরানের মতো একটি দেশের প্রেসিডেন্ট ছিলেন বলেই এটার সিগনিফিক্যান্স আরও বেড়েছে। তার সাথে রয়েছে যে উনার যে অবস্থান, তাতে করে ওনার আরও উপরের দিকে যাওয়ার একটা পসিবিলিটি বা পটেনশিয়াল ছিল বলে মনে হয়। 4 নম্বর হলো যে টাইম অফ অ্যাক্সিডেন্টটা, এই অ্যাক্সিডেন্টটা কখন হলো এটাও কিন্তু একটা সিগনিফিক্যান্স বহন করে, প্রভাব বিস্তার করে বা সিগনিফিক্যান্স গ্রহণ করে। যেমন অনগোয়িং যে কনফ্লিক্ট বা প্রক্সি ওয়ার যেটা ইসরায়েলের সাথে চলছে ইরানের, সেটাও যেরকম এক ধরনের সিগনিফিক্যান্স বহন করছে, সেই সাথে একটা সাইন বা ইন্ডিকেশন আমরা দেখতে পাই যে রিগার্ডিং দ্য চেঞ্জ অফ ওয়ার্ল্ড অর্ডার অথবা এইরকম একটা বিষয়ে আলোচনা চলছে। তার সাথে আরও সম্পৃক্ত হলো যে কাইন্ড অফ পোলারাইজেশন আমরা দেখতে পাই আন্তর্জাতিকভাবে, বিশেষ করে রাশিয়া ইউক্রেন ওয়ারের পরে রাশিয়ার সাথে চায়না এবং ইরান, তাদের যে পোলারাইজেশন, তার সাথে আরও যোগ হয়েছে আর অন্যান্য বিভিন্ন দেশ। এই পোলারাইজেশনটাও কিন্তু এই ঘটনার সাথে কিছুটা সিগনিফিক্যান্স বহন করে। তাছাড়া বিভিন্ন ধরনের ইকোনমিক ইনিশিয়েটিভ ইরান নিয়েছে উইথ ইটস নেইবার অথবা ফার রিচিং কান্ট্রির সাথে, সেটাও এটার ইম্প্যাক্ট হচ্ছে। তো হাওয়ার আমরা যদি অন্যান্য তথ্যাবলী যদি না পাই, একসাথে যদি মিলাতে না পারি, তাহলে এক্স্যাক্টলি বুঝতে পারবো না যে ঘটনাটা কেন হলো, কিভাবে হলো। তবে এইটার যে একটা এফেক্ট হবে ডোমেস্টিক্যালি, রিজিওনালি এবং আন্তর্জাতিকভাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এটা আসলে বলাই যায় যে রইসি এবং আব্দুল্লাহিয়ানকে হারানো তেহরানের জন্য একটা বড় আঘাত। আপনি বলছিলেন যে ইম্প্যাক্ট পড়বে এই বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায়, সেটা আসলে পরিমাণটা কতটা হতে পারে? রাইট, কোনো সন্দেহ নাই ইরানের জন্য একটা বিশাল ধরনের একটা ধাক্কা হয়েছে এই ইনসিডেন্টের কারণে। বাট আমার ধারণা যে তাদের পরবর্তী যে লিডারশিপ, সেই লিডারশিপ এই ধাক্কাটাকে সামলে উঠতে পারবেন এবং তাদের সামনে যে চলমান যে চ্যালেঞ্জগুলো আছে এবং সামনের যে চ্যালেঞ্জগুলো তারা মোকাবেলা করতে যাচ্ছে অথবা যাবে, সেই মোকাবেলা করার মতো লিডারশিপ ইরানের আছে বলে আমার ধারণা। তবে এই ইনসিডেন্টটা বা এই অ্যাক্সিডেন্টটা তাদের জন্য একটা বিশাল বড় একটা ধাক্কা, কোনো সন্দেহ নাই এর মধ্যে। জনাব নাঈম আশফাক চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার। সোমবার তার হাতে দায়িত্ব তুলে দেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এক বিবৃতিতে খামেনি জানান, সংবিধানের ১৩১তম অনুচ্ছেদ অনুযায়ী প্রেসিডেন্টের মৃত্যুর পর ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব পালন করবেন। সেই মোতাবেক মোখবারকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ৫০ দিনের মধ্যে আয়োজন করা হবে প্রেসিডেন্ট নির্বাচন। একই সাথে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি খানিকে। ২০২১ সাল থেকে উপপররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি। ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহতের বিষয়টি হেলিকপ্টার দুর্ঘটনা হিসেবেই দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে মার্কিন নিষেধাজ্ঞায় পুরনো হেলিকপ্টার রক্ষণাবেক্ষণের অভাব ও বৈরী আবহাওয়া এর মূল কারণ। এতে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে তেমন কোনো প্রভাব না পড়লেও সাময়িক শূন্যতা তৈরি হবে ইরানে, যা ইরানকে তাদের যুদ্ধাংদেহী মনোভাব থেকে কিছুটা সরে আসতে হতে পারে। ইসরায়েলের সাথে চোখে চোখ রেখে কথা বলা মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ ইরান। যুক্তরাষ্ট্রের সাথেও শীতল সম্পর্ক বহু বছর ধরে। এ অবস্থায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর নিহতের ঘটনা নানান প্রশ্নের জন্ম দেয়। হতবাক পুরো মুসলিম বিশ্ব। যদিও এখন পর্যন্ত পাওয়া তথ্যে এটিকে নিছক দুর্ঘটনা হিসেবেই দেখতে চান আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিশ্লেষকরা। তাদের মত, এখানে ভূ রাজনীতির কূটকৌশলের শিকার হওয়ার আশঙ্কা কম। এখন পর্যন্ত আর কোনো প্রমাণ পাওয়া যায়নি। এই হেলিকপ্টারটা কিন্তু অনেক পুরনো, প্রবাবলি 1971 সালের বা 72 সালের ম্যানুফ্যাকচার্ড হেলিকপ্টার। পাইলট এরর হতে পারে, কারণ প্রচন্ড কুয়াশা ছিল, কিছু কিছু তুষারপাতের কথাও ছিল।
বিশ্লেষকরা বলছেন 1979 সাল থেকে ইরানকে নানা রকম নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র, যে কারণে বেল 212 মডেলের পুরনো হেলিকপ্টারটির মেরামত পাশাপাশি নতুন হেলিকপ্টার ক্রয় সংক্রান্ত জটিলতা রয়েছে ইরানের। এখনকার মধ্যপ্রাচ্যের বাস্তবতায় এটা নিছক দুর্ঘটনা নয় এরকম চিন্তাও কিন্তু আসতে পারে না তা নয়। তবে আমার ধারণা যে এটা দুর্ঘটনা। তো 79 সাল মানে তো 50 বছর আগের জিনিস, এবং সেগুলো যদি প্রপারলি মেনটেইনড না হয় বা ইকুইপমেন্টগুলো যদি রিপ্লেসমেন্ট না হয় তাহলে তো যান্ত্রিক গোলযোগের আশঙ্কা তো থাকে। আর এমন একটা জায়গায় যে ঘটনাটা ঘটেছে এটা ঘন কুয়াশা, পার্বত্য অঞ্চল। প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহতের ঘটনায় সাময়িক শূন্যতা তৈরি হলেও রাষ্ট্রীয় সিদ্ধান্তে তেমন কোনো পরিবর্তন হবে না বলে মনে করেন তারা। এখানে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এবং প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে একটু তফাৎ আছে। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার প্রধান হচ্ছেন কিন্তু খামেনি, তিনি ধর্মীয় গুরু। সিদ্ধান্তগত ক্ষেত্রে কোনো অবস্থান পরিবর্তনের আমার মনে হয় না আমরা এই ধরনের সম্ভাবনা রয়েছে। প্রাতিষ্ঠানিকভাবে জটিলতাটা তৈরি হবে। উনি যে প্রক্রিয়াটা শুরু করেছিলেন, শ্রীলঙ্কায় এসেছিলেন, আরো অনেকগুলো মিডল ইস্টের দেশে গিয়েছিলেন, সেই প্রক্রিয়াটা একটু থেমে থাকবে। ইরানের সাপোর্টে হিজবুল্লাহ, হামাস, হুতিরা যেভাবে এক ধরনের একটা অ্যান্টি ইসরায়েল যুদ্ধক্ষেত্র তৈরি করেছিল, সেই জায়গাতে হয়তো কিছুদিনের জন্য একটা স্লথ গতি আসতে পারে। রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি। ফেরার পথে দুর্ঘটনায় মারা যান তিনি সহ 9 আরোহী। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রীকে না জানিয়েই রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়, মন্ত্রিসভার বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রীদের জবাবদিহিও চেয়েছেন তিনি। মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, এই যান চলাচলে কিছু নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী। সে অনুযায়ী রাজধানীতে অটোরিকশা চলাচলে কোনো বাধা নেই, তবে মহাসড়কে চলতে পারবে না। মন্ত্রিসভার বৈঠকে পর্যাপ্ত মজুদ সত্ত্বেও কিছু পণ্যের দাম কেন বাড়ছে তা তদারকির নির্দেশও দেন সরকার প্রধান। সড়ক মহাসড়কে দুর্ঘটনার অন্যতম কারণ 3 চাকার গাড়ি। বিষয়টি বিবেচনা করে 15 মে বিআরটিএর বৈঠকে রাজধানী সহ 22টি মহাসড়কে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের ঘোষণা দেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। সে অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিতে গেলে মাঠে নামে চালকরা। বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে। এ সময় প্রধানমন্ত্রী অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত কেন তাকে জানানো হয়নি তা জানতে চান। বলেন, এক্ষেত্রে দরিদ্র ও স্বল্প আয়ের মানুষের বিষয়টি মাথায় রাখতে হবে। এ সময় তিনি কিছু নির্দেশনাও দিয়েছেন, তবে কোনো মহাসড়কে এ ধরনের যানবাহন চালানো যাবে না বলে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। উনি জানতেন না, উনি বলেছেন যে ওনার নজরে আনা হয়নি। আপনারা জানেন, বলা হচ্ছে যে একটা কমিটির সিদ্ধান্ত দিয়ে আসলে, কিন্তু প্রধানমন্ত্রী যে আমার সাথে একটা আলোচনা করাটা আমাকে তোমরা জানাওনি, কিন্তু উনি ওনার তরফ থেকে বলছেন যে তারই হলো যে এদের জীবিকার কি ব্যবস্থা তোমরা করছো। সংখ্যা অনেক, জীবিকার ব্যবস্থা না করে তাদের এরকম একটা তাদের সম্পর্কে এরকম সিদ্ধান্ত নেওয়াটা উনি যৌক্তিক মনে করেননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিটি এলাকা ব্যাটারি চালিত গাড়ি বন্ধের যে নির্দেশ সেটা পরিবর্তন করে চালু রাখা তিনি নির্দেশ। 22টা হাইওয়ে নিষিদ্ধ ছিল, সেগুলো নিষিদ্ধ থাকে। প্রধানমন্ত্রী নিত্যপণ্যের দাম নিয়েও কথা বলেছেন মন্ত্রিসভায়। জানতে চান, সরবরাহ থাকার পরও কিছু পণ্যের দাম কেন বাড়ছে। এজন্য বাজারে তদারকি আরও বাড়াতে বলেছেন প্রধানমন্ত্রী। কিছু কিছু পণ্যের বাজারে সাপ্লাই কোনো ক্রাইসিস না সত্ত্বেও পণ্য মূল্য বৃদ্ধির যে প্রবণতা দেখেছেন, বললেন যে খুব কঠোরভাবে যেন বাজার মনিটরিংটা শুরু করা, সেজন্য উনি সুনির্দিষ্টভাবে বাণিজ্য প্রতিমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন। মন্ত্রিসভায় প্রথমবারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ সংক্রান্ত নীতিমালার খসড়ার অনুমোদন দেয়া হয় সভায়। 2 বছর পর পর এই পুরস্কার ঘোষণা করা হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে। পুরস্কার হিসেবে দেয়া হবে $1 লাখ মার্কিন, 18 ক্যারেটের 50 গ্রামের স্বর্ণপদক ও সনদ। আগামী বছর থেকে এই পুরস্কার দেয়া হবে।
বাংলাদেশ ও বিশ্বের যে কোনো প্রান্তে অথবা বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পুরস্কার প্রদান করা যায়। মন্ত্রিসভায় প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারের পারিতোষিক আইন 2024-এর খসড়ার চূড়ান্ত অনুমোদনও হয়েছে। খসড়া অনুযায়ী সিইসি 1,05,000 টাকা ও অন্যান্য কমিশনাররা 95,000 টাকা বেতন পাবেন। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। এর আগে বন্ধ ঘোষণার প্রতিবাদে আজও সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে রাস্তা অবরোধ করে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। এতে তীব্র যানজট তৈরি হয়। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা থাকতে হয় অফিসগামী যাত্রীদের। অনেকে জরুরি প্রয়োজনে বেরিয়ে বিপাকে পড়েন। সকাল 10টায় নতুন বাজারের বাসতলা এলাকায় অবস্থান নেয় বিক্ষুব্ধ অটোরিকশা চালকরা। আমি 2টা রিকশা নামায়া আমি ভিক্ষা থেকে বিরত। এটা কি সরকার চায় না? আবার কি ভিক্ষা বিক্রি, এরপরে দেশের মধ্যে বেকারত্ব আবার চায় সরকার। কেন আমরা বোধ আগুলে করে শান্তি থেকে আমরা রাগে আছি? আমার কি বউ বাচ্চা নাই বাড়ি? আমার সরকারের ব্যাট দেওয়া লাগলে ব্যাট দেবো, সমস্যা না। আমাকে অনুমতি দেব, আমরা বিদ্যুৎ চালাবো। যদি ব্যাট দেওয়া লাগে আমরা সরকারের দেবো, পুলিশে দেবো না, কোনো নেতারা দেবো না। কিছুক্ষণের মধ্যেই বন্ধ করে দেয় সড়কে যান চলাচল। আটকা পড়ে শত শত গাড়ি। চালকদের বারবার বোঝানোর চেষ্টা করে পুলিশ, কিন্তু ফল মেলেনি। এখন যদি রাস্তা আটকান, এটা তো সমাধান হবে না। আপনারা রাস্তা আটকান না, এই জনদুর্ভোগ বাড়ায়েন না, ঠিক আছে? এর আগেই রামপুরা বাজার এলাকায় অবস্থান নেয় অটোরিকশা চালকরা। প্রায় 1 ঘন্টা রাস্তা আটকে রাখে তারা। জ্যাম সারানোর জন্যই মূলত এই উদ্যোগ, যাতে করে এগুলো আস্তে আস্তে কমিয়ে আনা যায় আর কি। এটার জন্যে যত তারা বুঝতে পারে নাই, তারা মনে করছে যে এগুলো বন্ধ করে দেওয়া বা উঠায় নেওয়া। তো এটা তো একটা প্রক্রিয়া, তাদেরকে বলা হয়েছে, তারা তাতে সম্মত হয়েছে যে ঠিক আছে আমরা আপাতত তারা সরে গেছে আর কি। মোহাম্মদপুরের বেরিবাঁধ এলাকাতেও সকাল থেকে বিক্ষুব্ধ অবস্থানে ছিল অটোরিকশা চালকরা। 11টার দিকে রায়ের বাজার এলাকায় রাস্তা অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। এছাড়া জুরাইন আর খিলগাঁও এলাকাতেও সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। মাদক মামলায় নিরপরাধ হলেও এবার অন্যের হয়ে জেল খাটায় ফেঁসে গেলেন দিনমজুর মিরাজুল। মূল আসামি নাজমুল, এভিডেভিটকারী ফরিদ ও মিরাজুলের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। যদিও আইনজীবীর দায় নিয়ে প্রশ্ন থাকায় পুরো ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে পিবিআইকে। যমুনা টেলিভিশনের অনুসন্ধানী প্রতিবেদন নথি হিসেবে গ্রহণ করে এই রায় দিয়েছেন হাইকোর্ট। মাদক মামলায় যুবলীগ নেতা নাজমুল হাসানের পরিবর্তে মিরাজুলের জেল খাটার ঘটনা উঠে আসে যমুনা টেলিভিশনের অনুসন্ধানে। সেই প্রতিবেদন আদালতের নজরে আনার পর চলে দীর্ঘ শুনানি। সোমবার হাইকোর্টের বিচারপতি আশরাফুল কামালের একক বেঞ্চ রায় ঘোষণা করেন। রায়ে নাজমুল, মিরাজুল ও এফিডেভিটকারী ফরিদের বিরুদ্ধে শাহবাগ থানায় নতুন করে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে। পুরো ঘটনা তদন্ত করতে বলা হয়েছে পিবিআইকে। যমুনা টেলিভিশনের নিউজ অনুসারেই কিন্তু এই জিনিসটা সামনে এসছে। তদন্ত কর্মকর্তাকে বলছেন এই মিডিয়ার রিপোর্ট এবং অন্যান্য এফিডেভিট যেগুলো আদালতে আছে সেগুলোও যেন তদন্তকালীন সময় বিচার বিশ্লেষণ করা হয়, এবং এই তদন্তকালীন সময় যদি কোনো আইনজীবী বা অন্য কারো কোনো সম্পৃক্ততা পাওয়া যায় তাদেরকেও তদন্তের আওতায় নিয়ে আসার জন্য আদালত নির্দেশ দিয়েছেন। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন বদলাতে হবে আসামি শনাক্তের ধরন ও নিয়ম। গ্রেফতারের সময় এনআইডি, পাসপোর্ট সহ পরিচয় শনাক্ত করতে হবে। আদালতে জামিন শুনানি ও কারাগারে গ্রহণের ক্ষেত্রে উন্নত বিশ্বের মতো চোখের আইরিশ, ফিঙ্গারপ্রিন্ট সহ বিভিন্ন আলামত সংগ্রহের নির্দেশ দেন হাইকোর্ট। আত্মসমর্পণ করানোর ক্ষেত্রে পিটিশনে আসামি শনাক্তের বর্ণনা দিতে বলা হয়েছে আইনজীবীকে। বিচারকদেরকে নির্দেশনা দিয়েছেন এবং রেজিস্ট্রারকে বলেছেন একটা নির্দেশনা তাদের উপরে জারি করার জন্য যে প্রত্যেকটা বিচারক যখন কোনো আসামি সারেন্ডার নেবেন তার কাছে উপস্থাপিত হবে, তার পরিচয় নিশ্চিত করার জন্য তিনি আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা জন্ম সনদ এগুলো চেক করবেন, চেক করে কনফার্ম করবেন, এবং উনি যে আসামিকে সারেন্ডার নেবেন ওই ডকুমেন্টগুলো আইনজীবীর শনাক্তকৃত হতে হবে, এবং ওই একই ডকুমেন্ট যখন জেলখানায় আসামিকে পাঠাবেন তার সঙ্গে সেই ডকুমেন্ট পাঠাতে হবে। 2020 সালের একটি মাদক মামলায় উত্তরার 54 নম্বর ওয়ার্ড যুবলীগের নেতা নাজমুল হাসানকে 7 বছরের কারাদণ্ড দেন নিম্ন আদালত। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতাকর্মীদের জেলে পাঠানো হয়েছে অপরাধী হিসেবে, রাজনীতির কারণে নয়। অপরাধীদের কোনো দল নেই, তারা দুর্বৃত্ত, সন্ত্রাসী।
দুপুরে ওলামা লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, ধর্মের নামে কাউকে ব্যবসা করতে দেয়া হবে না। আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন ওলামা লীগের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন। প্রধান অতিথি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঝড় হোক বৃষ্টি হোক, আমরা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চাই কি চাই না। বক্তব্যে ওবায়দুল কাদের নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি না করা এবং সংগঠনে অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক থাকতে ওলামা লীগ নেতৃবৃন্দের প্রতি নির্দেশ দেন। সত্যিকারের আলেম ওলামা দিয়ে ওলামা লীগ গঠন করতে হবে এবং কোনো টাউট বাটপার যারা এখানে প্রবেশ করতে না পারে, অনুপ্রবেশ করতে না পারে। বিএনপি মহাসচিবের বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতাদের কারাবন্দী নিয়ে মিথ্যাচার করছে দলটি। আমরা বিএনপির কোনো নেতা কর্মীকে বিএনপি হিসাবে জেলে পাঠাইনি, পাঠিয়েছি অপরাধীর আস্তানা, অপরাধীর ঠিকানা জেলখানা, অপরাধীর ঠিকানা জেলখানা। অপরাধীরা কোনো দলে নেই, তারা হচ্ছে দুর্বৃত্ত, তারা অগ্নিসন্ত্রাস। অনুষ্ঠানের বিশেষ অতিথি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বিএনপি জামাতকে ইসরায়েলের দোসর বলে মন্তব্য করেন। তারা ইসলাম নিয়ে রাজনীতি করে, জামাতে ইসলাম স্লোগান দেখি আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। তোমরা বেটারা একটি শব্দ আজকে ফিলিস্তিনি এই মুসলিম জনতার পক্ষে বলো নাই, ইসরায়েলের বিপক্ষে একটি শব্দ উচ্চারণ করে নাই, আর বিএনপিও করে নাই। এরা ইসরায়েলের দোসরে রূপান্তরিত হয়েছে। অনুষ্ঠানের নেতারা বলেন, আওয়ামী লীগ সরকার ইসলাম ও আলেম ওলামাদের উন্নয়নে ভূমিকা রেখেছে। এর আগে সরকারগুলোর সময় তাদের দাবি উপেক্ষিত হয়েছিল। বেগম খালেদা জিয়া চেয়ারের মধ্যে বসে থাকতো, দুই পাশে আলেমদের মাটিতে বসিয়ে রাখতো। তাহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। আগামীকাল উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের ভোট কড়া নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। ভোট গ্রহণের সার্বিক পরিবেশ সুষ্ঠু রাখতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা। রাত পোহালেই দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ শেষ সময়ের প্রস্তুতি চলছে জোরে সোরে। সকাল থেকেই নির্বাচনী সরঞ্জাম নিতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জড়ো হয় প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসাররা। ভোট গ্রহণের জন্য তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয় স্বচ্ছ ব্যালট বক্স, অমোচনীয় কালি, ভোটার তালিকা ও রেজিস্টার খাতা। কিছু জায়গায় বৈরী আবহাওয়াতেও চলে সরঞ্জাম বিতরণ। বেশিরভাগ কেন্দ্রে ব্যালট পাঠানো হবে ভোটের দিন সকালে। মালামাল দিয়েছে, মালামাল আমরা বুঝে নিচ্ছি, আশা করি কোনোটা অসুবিধা নাই। আগামীকালে আমরা সুষ্ঠু একটা নির্বাচন উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। 24 উপজেলায় ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে। মক ভোট গ্রহণ শেষে বিতরণ করা হয়েছে ইভিএম। প্রত্যেকটি কেন্দ্রে এটা গুরুত্বপূর্ণ এবং সাধারণ এই ভেদে 12 থেকে 14 জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। ভোটারকে আমরা বলবো যে আপনারা এসে কেন্দ্রে ভোট দিবেন। ভোট কেন্দ্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক থাকবে। কঠোর নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম। এছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট শেষ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা। আমাদের ম্যাজিস্ট্রেট আছে প্রতি ইউনিয়নে এক একজন করে, তারা বিজেপি এবং র্যাবের সাথে, পুলিশের সাথে, তারা স্ট্রাইকিং ফোর্সের সাথে তারা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবে। এখানে বুলেট থাকতে ব্যালটের কোনো গায়ে হাত দেওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং শৃঙ্খলাবদ্ধভাবে সম্পাদনের লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ড গত 19 মে হতে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত রয়েছে। আগামীকাল 156টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে 23 মে পর্যন্ত মাঠে থাকবে ম্যাজিস্ট্রেটরা। রাফিকাতুন নিসা, যমুনা নিউজ। দেশজুড়ে চলমান উপজেলা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। দুপুরে নির্বাচন কমিশন ভবনে তিনি বলেন, প্রতিবেশী রাষ্ট্র ভারতে সব দল নির্বাচনে অংশ নিচ্ছে, তারপরও ভোটার উপস্থিতি কমে যাচ্ছে বলে জানান তিনি।
কমিশনার বলেন, ভোট দেওয়ার ক্ষেত্রে ভোটারদের মানসিকতার পরিবর্তন হচ্ছে। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি সন্তোষজনক হবে বলে আশা নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীরের। কমিশনের দায়িত্ব হলো যে নির্বাচনের পরিবেশটাকে সুষ্ঠু শান্তিপূর্ণ রাখা, সেটা আমরা করতে পেরেছি কিনা। ভারতের যে নির্বাচন হচ্ছে বর্তমানে, সেখানে আপনারা দেখেন সমস্ত রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করছেন, সেখান থেকে বয়কট করেন এই নির্বাচন। তা সত্ত্বেও ভারতের নির্বাচনে আমরা দেখছি যে সেখানে ভোটের হার কত 60% মতো। ভারতে যে কারণে কমে যাচ্ছে, বাংলাদেশের ঠিক একই কারণে নির্বাচনের হার কমে যাচ্ছে। এটা বাংলাদেশ না, ভারত না, সারা পৃথিবীতে নির্বাচনে এখন ভোটাররা অতটা উৎসাহ হয় না ভোট দিতে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির অনুরোধ করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান। সোমবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে প্রসিকিউটর অফিস। গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইউভ গ্যালান্টের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানার আবেদন করা হয়েছে। এছাড়াও হামাস প্রধান ইসমাইল হানিয়া সহ 3 জনের বিরুদ্ধেও পরোয়ানা জারির আহ্বান জানিয়েছেন প্রধান কৌঁসুলি। এই প্রথম যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ কারো বিরুদ্ধে পরোয়ানার অনুরোধ করা হলো আইসিসিতে। শারীরিক অসুস্থতায় ভুগছেন সৌদি বাদশাহ সালমান। ফুসফুসে সংক্রমণজনিত সমস্যায় আক্রান্ত ৮৮ বছর বয়সী বাদশাহ বলে জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা এসপিএ। অ্যান্টিবায়োটিকের মাধ্যমে তার চিকিৎসা চলছে বলেও জানায় সংবাদ সংস্থাটি। এর আগে রোববার অসুস্থতা ও হাড়ের ব্যথাজনিত কারণে হাসপাতালে যান তিনি। সেখানে নানা পরীক্ষা নিরীক্ষার পর বিষয়টি নিশ্চিত করা হয়। এ নিয়ে 1 মাসেরও কম সময়ে সৌদি বাদশাকে হাসপাতালে নেওয়া হলো। গত মাসে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে। এদিকে বাদশার অসুস্থতাজনিত কারণে জাপান সফর বাতিল করেছে যুবরাজ মোহাম্মদ বিন সালমান। 2015 সাল থেকে সৌদির সিংহাসনে আছেন কিং সালমান। সিংহাসনের পরবর্তী উত্তরসূরি হিসেবে 2017 সালে ছেলে মোহাম্মদ বিন সালমানকে মনোনীত করেন তিনি। হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে মঙ্গলবার রাত 9:30টায় প্রথম টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। 2 দিন বিশ্রামের পর অবশেষে শুরু হয়েছে বাংলাদেশ দলের প্রস্তুতি পর্ব। রোববার টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে অনুশীলন করেছে নাজমুল শান্তর দল। প্রচণ্ড ঝড়ের কারণে প্রথম দিন অনুশীলনের সুযোগ পায়নি টাইগাররা। শনিবার তাই জিম সেশনে ঘাম ঝরিয়েছেন ক্রিকেটাররা। রোববার প্রথমবারের মতো মাঠে অনুশীলনে নামে দল। এদিন শুরুতে ওয়ার্ম আপ ও ফুটবল খেলে নিজেদের ঝালিয়ে নেন ক্রিকেটাররা। এর আগে গেল 15 মে দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দেয় বাংলাদেশ। পৌঁছায় বাংলাদেশ সময় শুক্রবার ভোরে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের সিরিজ শুরু হবে 21 মে, বাকি 2টি ম্যাচ হবে 23 ও 25 মে। প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 9:30টায়। দর্শক, এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।